ডক্টর ইউনূসের আমেরিকা সফরটা কেমন হলো? উনি নিজকে প্রমাণ করতে চেষ্টা করেছিলেন আবারও যে আন্তর্জাতিক মঞ্চে তিনি একজন ভালো প্লেয়ার। কিন্তু আপনারা জানেন তিনি যে কাজটুকু এবার জাতিসংঘে এসে করার চেষ্টা করেছেন, আমি সেটার কয়েকটি দিক তুলে ধরার চেষ্টা করব। আপনারা জানেন যে এইবারের সেই ভালো প্লেয়ার যেহেতু বাইডেন প্রশাসনও নেই এখানে, এমনকি তাকে কিন্তু ক্লিনটন ফাউন্ডেশনের কোনো অনুষ্ঠানেও দেখা যায়নি। তারপর উনি চেষ্টা করেছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করা যায় কিনা, সেটাও একেবারেই দেখা করার কোনো সুযোগই তৈরি করতে পারেননি। এবং ওনার সাথে যে যারা রয়েছেন টিম মেম্বার হিসাবে ওনার, তারা যে একেবারেই অকার্যকর, তাদের সাথে যে কোনো ধরনের পলিটিক্স, পলিসি এবং ডিপ্লোমেসি ইন ওয়াশিংটন ডিসি তথা নিউ ইয়র্কে গত এক সপ্তাহের, তাদের সাথে কোনো যোগাযোগ নেই। অতএব এটা কূটনৈতিক মারাত্মক একটা ফেইলিওর। এবং একটি ছবি তারা প্রকাশ করেছে, যে সম্মিলিত একটা ছবি ডক্টর ইউনূস তার মেয়ে আমেরিকার প্রথম দম্পতির, সেটা নিয়ে এখনো বিশ্লেষণ চলছে যে এটা এআই দিয়ে তৈরি কিনা। সো এটাও একটা ফেলিওর। কূটনৈতিক কোন সংলাপে উনি অংশগ্রহণ করতে পারেননি। কোন ধরনের কূটনৈতিক সংলাপ কারোর সাথে, কোন দেশের সাথে, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, জাতিসংঘের কোন প্রভাবশালী রাষ্ট্রের সাথে আপনি কূটনৈতিক কোন ধরনের সংলাপ উনি দেখেননি। উনি এখানে এসেও আরেকটা কাজ করেছেন, সেটা হলো প্রতিহিংসার প্রকাশ ঘটিয়েছেন। উনি প্রতিহিংসার প্রকাশ ঘটিয়েছেন এখানে বসেও। উনি এখানকার শুধু তার মানে এটা এইভাবে আমার তুলে ধরা উচিত। আসলে সবাই যারা শুনছেন আপনারা প্লিজ দয়া করে এই বিষয়টা নিয়ে আরো আলাপ করবেন। বাংলাদেশের প্রতিটি সরকারি প্রতি বৎসরই এখানে একটা পিকনিক করতে আসে এই জাতিসংঘে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সবচেয়ে পপুলার প্রেসিডেন্ট, উনি নিজেই বলেছেন যে এটার কোনো প্রয়োজন নেই। আসলেই এটার কোনো প্রয়োজন নেই। এখানে সরকার জনগণের টাকায় একটা পিকনিক হয়। কিন্তু বাংলাদেশের কোন সরকার, কোন বাড়ি এখানে বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা $100 থেকে $150 বা $200 খরচ করে তার সাথে দেখা করার জন্য, তথাকথিত সম্বর্ধনার জন্য সরকারের পয়সা খরচ করে খাবার টেবিল সাজিয়ে খাবার দিয়ে এটা করা হয়নি। ডক্টর ইউনূস এটা এবার করেছেন এবং সেটা সে সরকার তাদেরকে ডিনার পার্টির কথা বলে নিয়ে গিয়ে সেটা নাম দিয়েছে গণ সম্বর্ধনা। অবশ্যই এটা কোনো সম্বর্ধনা নয়। এবং সেখানে যাদেরকে ইনভাইট করা হয়েছে সেটা এই প্রবাসী বাংলাদেশি আমেরিকানদের মধ্যে যারা বাংলাদেশকে এখানে প্রতিনিধিত্ব করে, তাদের মধ্যে একজনকেও আপনি দেখবেন না। সেই ছবিও তারা যারা প্রকাশ করেছে সেখানে কাউকে দেখবেন না যে প্রণিধানযোগ্য কোনো বেশি ব্যক্তি বা গোষ্ঠী। অতএব সেখানেও দেয় উনি প্রতিহিংসা আর বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। আপাতত আমি শেষ করব আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন, দেশে ফিরে যাওয়ার সময়। হ্যাঁ, ডক্টর ইউনূস আপনি সরকারের টাকা খরচ করে আর জনগণের টাকা খরচ করে এসেছেন এখানে। যে আপনি যেহেতু দাবি করেন যে অনেকেই আপনাকে 5 বছর থাকতে বলে, 10 বছর, এমনকি 50 বছর, আপনি নিজে প্রকাশ করেছেন যে আপনি কোনো ধরনের গণতন্ত্রে বিশ্বাসী নয়। আপনি পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করাতে বিশ্বাসী এবং তারপর অনির্বাচিত ভাবে উনি আজীবন ক্ষমতায় থাকার জন্যে উনি সমস্ত চেষ্টা করে যাচ্ছেন। অতএব ডক্টর ইউনূস এর অবস্থানটা আমরা জানি। উনি নিজেই বলেন ওনাকে নিয়োগ দিয়েছেন হলো বাংলাদেশের কতিপয় ছাত্র নামধারী গুন্ডারা। একদম আমি শব্দটি ব্যবহার করলাম। এবং ঠিকাদার হিসাবে কাজ করেছে হলো বাংলাদেশ সেনাবাহিনী। এই দুইয়ের সম্মিলনে ডক্টর ইউনূস তার ক্ষমতায় বসে উনি নিজের সমস্ত কাজগুলো করছেন, ব্যবসা প্রতিষ্ঠান করছেন, এই করছেন। দেশের জন্য গত এই 14 মাসে কি হয়েছে আমরা সকলেই জানি। সেখানে দিল্লি থেকে আরম্ভ করে জাপান পর্যন্ত ডক্টর ইউনূসের সাথে সম্পৃক্ত যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় উপস্থিত হয়েছেন। জেনেভাতে আসিফ নজরুল, যিনি মোহাম্মদ নজরুল নাম ওনার, তাকে সহ এই যে প্রচন্ড ক্ষোভ জনমানুষের একটি সাজানো গোছানো, এই যে সুন্দর করে বললেন একজন, দেশে ধ্বংস করে রপ্তানি করে ইন্ডিয়া, ওকে, সেই সাজানো গোছানো একটি দেশকে
উনি যেভাবে দখল করে নিজের সম্পত্তি হিসেবে ব্যবহার করছেন, অতএব সাধারণ মানুষের দলমত নির্বিশেষে যারা আওয়ামী লীগেরও সাপোর্টার নয়, তাদের ক্ষোভের সম্মুখে, তাদের প্রতিবাদের সম্মুখীন হচ্ছেন ইউনূসের সকল মেম্বারগুলো, তার এই ডাকাত দলের বলবো। অতএব ডক্টর ইউনূস যখন এবার জাতিসংঘে আসার পরিকল্পনার আগে তার ধারণা হয়েছে, এবং সেটা সত্য, যে উনি যদি একা আসেন তাকে তো গণসম্বর্ধনা মানে কেউ তো তার জন্য এয়ারপোর্টেও আসবে না, বিদায় জানাতেও আসবে না। তথাপি তার উপদেষ্টারা যদি কোথাও বের হয় সেখানে গণরোষের সৃষ্টি হবে, এবং তাই কিন্তু ঘটেছে। তা থেকে একটি বৃহত্তর রাজনৈতিক দল যেমন জাতীয়তাবাদী দল, তাদেরকে যদি ওনার সাথে নিয়ে আসতে পারেন, জাতীয়তাবাদী দলের লিডার আসলে সাধারণতই বিএনপির মানুষেরা এয়ারপোর্টেও যাবে এবং বিভিন্ন জায়গায় উপস্থিত থাকবে, এবং ক্লেশটা তারা তৈরি করবে আসলে বিএনপি এবং আওয়ামী লীগের মাঝে ভুলে যাবে যে ডক্টর ইউনূসের তো কোনো কিছু হয়নি। এই খেলাটা উনি খেলেছেন, এবং সেখানে এই ট্র্যাপে পাও দিয়েছেন আমাদের বিএনপির সিনিয়র লিডার, আপনারা জানেন, মহাসচিব। তাতে করে কি হলো, ডক্টর ইউনূস যে চেষ্টাটা চালিয়েছিলেন তার কিছুটা বহিঃপ্রকাশ ঘটেছে, বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। যেমন এয়ারপোর্টে মির্জা ফখরুলকে আওয়ামী লীগের লিডার একা পেয়েও তাকে অপমান করেননি, কিন্তু জাতিসংঘের সামনে ভার্জিনিয়া আওয়ামী লীগের সভাপতি জিয়াই রাসেল বাঙালি দেখে সেই জায়গায় ঢুকে পড়ার পর, যেটা ভুল জায়গা, এটা বিএনপির অবস্থান ছিল, সেখানে তাকে আহত করা হয়, তাকে প্রচন্ড আক্রমণ করা হয়, ফিজিক্যাল টর্চার করা হয়, এবং সেসবগুলো ভিডিওতে দেখা যায়। এবং সরকার সেটাকে প্রকাশ করে, বিএনপির চেয়ে সরকার সেটাকে প্রকাশ করে যে বিএনপি প্রচন্ড মার দিয়েছে আওয়ামী লীগকে। এইটা ছিল তাদের ডক্টর ইউনূসের শেয়াল বুদ্ধির মৌলিক পরিকল্পনা, এবং সেই পরিকল্পনায় আমি বলবো কিছুটা সাকসেস উনি হয়েছেন। কিন্তু সার্বিকভাবে যেই দলটির প্রচন্ড ক্ষতি হয়েছে সেই দলটির নাম হলো জাতীয়তাবাদী দল বা বিএনপি। কারণ বিএনপির মহাসচিব ওনাকে প্রেইজ করেছেন যে তার চেহারায় নাকি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি উনি দেখছেন। আমি খারাপ ভাবে ইঙ্গিত করতে চাইনি, এটা সঠিক নয়, এবং এই সঠিক নয় এই অর্থে উনি সব যা বলবো এটা ওনার ব্যাপার, আমি কে বলার সঠিক নয়। এটা এতে করে ডক্টর ইউনূসের শিয়াল বুদ্ধির কাছে আমাদের মির্জা ফখরুল পরাজিত, এমনকি বিএনপি পরাজিত, এবং আগামী নির্বাচনে এর প্রতিফলন ঘটবে। এটাই ছিল তার মৌলিক লক্ষ্য। আরো কিছুটা শোনা যায়, কিন্তু সেই ধরনের কোন কূটনৈতিক মিটিং এর কথা, সভার কথা বা পরিকল্পনার কথা আমরা শুনিনি, দেখিনি। এখানে অবস্থান করেছিলাম কিন্তু জানতে পারিনি, দেখা যায়নি, জানি না ইন্টারনালি কিছু ঘটেছে কিনা। সেটা ছিল নাকি ধারণা করা হচ্ছিল যে জাতীয়তাবাদী দল এবং জামায়াতে ইসলামকে নিয়ে ডক্টর ইউনূস ট্রাম্প প্রশাসনের সাথে কোনো একটি মৌলিক চুক্তিতে আসবেন আগামী নির্বাচন এবং নির্বাচনোত্তর সরকার নিয়ে, এবং সেই সকল বিষয়ে আলাপ হয়েছে বলে আমরা সংবাদ পাইনি। ধন্যবাদ। আপনি মিউট আছেন। ডক্টর ইউনূসের সাথে ডোনাল্ড ট্রাম্পের দেখা হয়নি, এটা আমরা জানি, কিন্তু স্টেট ডিপার্টমেন্টের কারোর সাথেই কি কথা হয়নি, দেখা হয়নি? আমি সেই কথাটাই বলছিলাম যে যখনই স্টেট ডিপার্টমেন্ট, আপনার একটা বিষয় খুব স্পষ্ট করে জানেন, আমি জানি যে স্টেট ডিপার্টমেন্ট হলো ওপেন বুক। তাদের সাথে তারা একদিন আগে, 24 ঘন্টা আগে বা বহু আগেই নোটিফিকেশন করে অমুক দিন অমুক জায়গায়, এটা পৃথিবীর যে কোনো জায়গায় হতে পারে, তা অমুক দেশের তমুক লিডারের সাথে তাদের মিটিং আছে। আবার বলা হয় এটা অফ দ্য রেকর্ড আর অন দ্য রেকর্ড। অফ দ্য রেকর্ড হলে আমাদের কারো সেখানে প্রবেশাধিকার নেই, অন দ্য রেকর্ড থাকলে আমরা চেষ্টা করতে পারি সেখানে থাকার জন্য। এরকম কোনো নোটিফিকেশন বা এরকম কোনো আপনি প্রেস স্টেট ডিপার্টমেন্ট গভে গিয়েও দেখতে পারেন যে না, গত 7 দিনে এরকম বাংলাদেশের কোনো প্রতিনিধির সাথে কোনো দিনই কোনো বিষয় নিয়ে আলাপ হয়েছে সেরকম কোনো সংবাদ তাদের ওয়েবসাইটে নেই, এবং হয়ে থাকলে অবশ্যই স্পেশালি আমি জানতামই, আমার মনে হচ্ছে হয়নি। যদি অন্য কারো কাছে কোনো সংবাদ থাকে সেটা আমরা পরে চেষ্টা করবো জানার। মানে অফিসিয়ালি হয়নি এই ব্যাপারটা, শিওর অফিসিয়ালি হয়নি এই ব্যাপারটা শিওর। জি, আমাদের দর্শকরা অনেক
মন্তব্য করছেন তানভীর হায়দার, বিশ্বের সবচেয়ে বড় বাটপার ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক ইউনূসকে মোকাবেলা করতে হলে আওয়ামী লীগের আরো অ্যাগ্রেসিভ ভূমিকা নিতে হবে। আওয়ামী লীগ নিশ্চয়ই তাদের করণীয়টা বিবেচনা করছে এবং করবে। দস্তগীর জাহাঙ্গীর ভাই, আমার আরেকটা ছোট্ট প্রশ্ন ছিল যে এবার এই মির্জা ফখরুল বা আক্তার হোসেন, তাসনিম যারা গিয়েছিলেন এরা ট্যুরিস্ট ভিসায় গিয়েছিলেন বলে শুনেছি, B1 B2 ভিসা। তো ট্যুরিস্ট ভিসায় গেলে কেউ রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে না, কিন্তু আমরা আক্তার হোসেনকে দেখেছি সে স্লোগান দিচ্ছে ইনকলাব জিন্দাবাদ, সামথিং মুর্দাবাদ, 1 2 3 4, ফ্যাসিজম নো মোর। এবং তখন কথা উঠেছিল যেহেতু ট্যুরিস্ট ভিসায় যে কেউ এই রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে না, তার বিরুদ্ধে আইনি কোনো প্রক্রিয়া শুরু করা যায় কিনা বা মামলা করা যায় কিনা, এরকম কোনো কিছু কি হয়েছে আলটিমেটলি? আপনি জানেন কিছু? অসংখ্য ধন্যবাদ। প্রথম আসি B1 B2 ভিসা বা আমেরিকাতে যে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার বিষয়টুকু, এটাকে প্রথম একটু আলাদা করে আমাদের বুঝতে হবে। প্রথম বিষয়টা হলো আমেরিকাতে অবস্থানরত যে কোনো মানুষ আমেরিকার আইন দ্বারা নিয়ন্ত্রিত, আর আমেরিকার আইনের যে উৎস বা পৃথিবীর সকল দেশের এই আইনের উৎস হলো তাদের সংবিধান। আমেরিকান সংবিধানের প্রথম যে অ্যামেন্ডমেন্ট, সেই অ্যামেন্ডমেন্টে হলো মুক্ত বাক, অর্থাৎ আপনার বাক স্বাধীনতার কথা বলা হয়েছে। এটা কোনো ক্রমেই আমেরিকাতে অবস্থানরত কোনো ব্যক্তিকে আপনি এটার বাইরে রাখতে পারবেন না। এটা সিটিজেন নন সিটিজেনের কথা নয়। আচ্ছা, এটা থেকে যদি কেউ এখন তর্কে আসেন তাহলে তো উনি কোনো আইন ভঙ্গ করেননি, কথাটা সত্য না। কথাটা হলো যে আপনি এখানে এসে রাজনৈতিক কার্যক্রম করছেন কিনা। রাজনৈতিক কার্যক্রম বলতে আপনি কোনো মতবাদের পক্ষে মতবাদ তৈরি করছেন কিনা। অতএব সেখানে দেখা যাচ্ছে যে আপনি যদি আমেরিকান রাজনীতির বাইরে পৃথিবীর যে কোনো রাজনীতির কার্যক্রম এখানে করতে চান, তাহলে আপনাকে ফরেন এজেন্ট হিসাবে রেজিস্টার্ড হতে হবে। দ্যাট ইজ দ্য আইন। অতএব আপনি যখন ইনকিলাব জিন্দাবাদ বলে বা অমুক্ত করবেন, তাহলে সেটা আপনি একটা রাজনৈতিক কার্যক্রমে ভিসা স্ট্যাটাস উনি ভঙ্গ করেছেন, লঙ্ঘন করেছেন। এখন বিষয়টা হলো যে এই ভিসা স্ট্যাটাস লঙ্ঘনের ক্ষেত্রে কিন্তু কেউ কোনো আইনি পদক্ষেপ আপনার আর আমার নেওয়ার কোনো কারণ নেই। আমাদের আমেরিকান সিটিজেনদের মৌলিক, পৃথিবীর প্রত্যেক দেশের সিটিজেনের মৌলিক যে রয়েছে, যেটাকে বলে ডিউটিস রয়েছে, সেটা হলো যে কোনো ইফ ইউ সি সামথিং সে সামথিং। এইটাকে এটাকে এইভাবে বলা হয় যে আপনি যদি কোনো ক্রাইম দেখতে পান, আপনার দায়িত্ব হলো, নাগরিকের দায়িত্ব এটা রিপোর্ট করা, তারপর প্রশাসন এটা দেখবে। যে গতবার উনি যখন এসেছিলেন তখন এখানে বিষয়টা হলো যে ইউফোরিয়া নিয়ে এসেছিলেন, যে উনি আমেরিকার হয়ে একটি দেশ দখল করেছেন এবং সাইড লাইনে আপনি দেখবেন শিশুর মতন আদর করে দিয়েছিলেন বাইডেন ওনাকে, একদম এরকম গলায় হাত দিয়ে। যদিও ওনাদের সাথে দ্বিপাক্ষিক কোনো মিটিং এর সম্ভাবনা নেই, কারণ সেটা তো কূটনৈতিক ভাবে অনেক স্পর্শকাতর বিষয়, যে কাকে সম্মান দেওয়া হচ্ছে কাকে দেওয়া হচ্ছে না। আচ্ছা, যেই কথাটা আরেকটা বিষয় বলতে চাই, উনি সেদিন গতবার নিউ ইয়র্ক টাইমস এর অফিসে চলে যান নিজের গাড়ি বহর নিয়ে ইন্টারভিউ দিতে। সেটা ওনার আয়োজন ছিল যে উনি তো ইতিমধ্যে বাংলাদেশ দখল করেছেন, কিন্তু বিশ্ব মিডিয়া তখনও জানে না যে এই লোকের রিয়েল চরিত্রটা কি। এবং উনি যাওয়াতে তখন তারা তাদের হেডকোয়ার্টারে এই সুযোগটা দেন, এবং সেখানে আপনারা সুস্পষ্ট আমাদের মনে আছে যে সাংবাদিক তাকে বারবার একটা প্রশ্ন 3 বার রিপিট করাতেও এই মনস্টার মিথ্যা কথা তিনি জিজ্ঞেস করেছিলেন সেই সাংবাদিক যে আমরা জানি বাংলাদেশে মব কিলিং হচ্ছে, উনি বলছে মিথ্যাচার। তারপরে আবার বলছে আমাদের কাছে রিপোর্ট রয়েছে যে বাংলাদেশে মব তৈরি করে মানুষ হত্যা করা হচ্ছে, উনি বলছে না সব প্রপাগান্ডা। ফাইনাল বলছে
উনি আবার রিপিট করে বললেন যে আমাদের কাছে এমন এভিডেন্স রয়েছে যা আসলে কিলিং হচ্ছে, আপনি কি ব্যবস্থা নেবেন এর বিরুদ্ধে। উনি আবার ওইটাকে অস্বীকার করছেন। কিন্তু আমি এই কথাগুলো কেন বললাম, জাতিসংঘের এই অধিবেশন চলাকালীন সময়ে আমার দেখা মতে দ্য নিউ ইয়র্ক টাইম তো নয়, এমনকি ওয়াশিংটন পোস্ট, ভয়েস অফ আমেরিকা, ওয়ারবার কেউ ওনার সাক্ষাৎকার নেই, কোনো মাধ্যম নেই। যে মাধ্যমে উনি আজকে কথা বলেছেন সেটা খুবই অপরিচিত, এবং আপনারাই জানেন, আমি এটা নিয়ে আর মতামত করব না। ওনার হোটেলে গিয়ে যারা দেখা করেছেন, আমি তো নিজেই ওনাদের সম্বন্ধে নাম জানি না, ওনাদের ব্যাকগ্রাউন্ড, মানে আমি বলবো যে কোন ইনফ্লুয়েন্সহীন বিশ্ব নেতা বহু রয়েছে। বিশ্ব নেতা বলতে একটি যেমন ডক্টর ইউনূস, আর আমি বাংলাদেশের মানুষের কষ্ট হবে, কিন্তু আমি দেখতে চাই যে আগামী 12 মাস যদি ডক্টর ইউনূস ক্ষমতায় থাকে, তাহলে বিশ্বের কোন নেতাই আর ওনার সাথে দেখা করবে। কারণ ইতিমধ্যে বিশ্ব নেতারা জেনে গেছেন যে উনি শুধুই নিজের ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া আর বাংলাদেশকে একটা মুসলিম রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র মেবি গুড, আমি বলছি একটি জঙ্গিবাদ উর্বর ভূমি ছাড়া তৈরি করার প্রচেষ্টা ছাড়া তো উনি আর কিছু করেননি।